ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। চলো স্টার্ট করি তাহলে। স্টুডেন্ট, তোমরা অলরেডি জানো যে করোনার কারণে পড়াশোনা প্রায় সবই বন্ধ। তো যা হোক, অনলাইনের মাধ্যমে ক্লাস করা ছাড়া আপাতত তো কোনো উপায় দেখছি না। আর তোমাদের তো পরীক্ষাও সামনে। তো আমি একটা সেট পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, তো সেই সেটটা তোমাদের করতে বলেছিলাম বৃহস্পতিবার সকালে। তো সেই সেটটা তোমরা নিজেরা করেছো এবং সেটার সমাধান আমি ধীরে ধীরে করছি। তোমরা দেখো, আজকের ভিডিওতে সেটাই করব। তো তোমরা তোমাদের যখন ডাউট হবে, তো আমার ভিডিওটা রিলিজ হওয়ার পর তোমরা দেখার পর সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে নেব। তোমরা সেখানে অংশগ্রহণ করবে, আমি সব বলে দেবো হোয়াটসঅ্যাপে, সেই মতো কাজ হবে। ঠিক আছে, চলো আজকের সেটের ছবিটা দেখো, প্রথমেই দেওয়া আছে। সেই ছবি থেকে 1 2 3 করে আমরা স্টার্ট করছি। চলো শুরু করি। দেখো, আজকের প্রথম অঙ্কটা আমাদের দেওয়া আছে 1 নম্বর অঙ্ক। 1 দেওয়া আছে আমাদের এফ ফাংশন। এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে। আর এই ফাংশনটা বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2। আর দেওয়া আছে জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্সের স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এবার এই দুটো থেকে এই এফ এক্স দেওয়া আছে আর জি কম্পোজিশন এফ দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে জি ম্যাপিংটা কী হবে, এটা আমরা বের করতে চাই। এই যেটা ক্লিয়ার। তাহলে এফ এক্স দেওয়া আছে, জি কম্পোজিশন এফ এই ম্যাপিংটা দেওয়া আছে। এখান থেকে আমরা এই ম্যাপিংটা জি ম্যাপিংটা বের করতে চাই। তাহলে দেখো, আমরা জানি জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়াল টু লিখতে পারি জি অফ এফ অফ এক্স। ঠিক আছে, জি কম্পোজিশন এফ এর সংজ্ঞা কি? প্রথমে এফ নেবে এক্সকে, সেটা দিয়ে জি এর কাজ হবে। তাহলে জি অফ এফ অফ এক্স। এবার দেখো, এফ অফ এক্সের মানটা যদি বসানো যায়, এফ অফ এক্স মানে এক্স প্লাস 2, তাহলে জি অফ এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে, দেখো যেহেতু আমাদের এই যে এটা দেওয়া ছিল জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্সের স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। তাহলে জি কম্পোজিশন এফ মানে হচ্ছে জি অফ এক্স প্লাস 2। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারি, কারণ এটার মান হচ্ছে এইটা। তাহলে জি অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা 2 নম্বর দিয়ে দিই, এখন আমরা ধরে নিচ্ছি x প্লাস 2 ইকুয়াল টু ওয়াই। সেখান থেকে যদি আমরা এক্সের মান বের করি, তাহলে y মাইনাস 2। এই x ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 এই মানটা আমরা 2 নম্বরে পুট করে দিচ্ছি উভয় পক্ষে। যদি পুট করি তাহলে আমাদের 2 থেকে পাচ্ছি জি অফ ওয়াই ইকুয়াল টু, এখানে এক্সের মান বসাবো ডান পাশে, তাহলে ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মানেই হচ্ছে ওয়াই মাইনাস 2 প্লাস 5। এটাকে ক্যালকুলেট করলে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস 2y প্লাস 4 প্লাস 5। তাহলে ওয়াই স্কোয়ার
এখান থেকে -6y, 8 5 13, তাহলে এটাই হচ্ছে জি অফ ওয়াই। এখানে আমরা এক্স পুট করতে পারি, অতএব জি অফ এক্স, ওয়াইয়ের জায়গায় যদি এক্স পুট করে দিই তাহলে জি অফ এক্স ইকুয়াল টু এক্সের স্কোয়ার -6x + 13। এটাই হচ্ছে আমাদের ম্যাপিং। যে ম্যাপিংটা বের করতে বলেছে এই ম্যাপিংটা আমরা অলরেডি পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, আমাদের নেক্সট অঙ্ক দেওয়া আছে যে 2 নম্বর অঙ্ক, এ সেটের মধ্যে 3টা পদ আছে এ বি সি। এ বি সি, এই এ সেটের ওপর একটা সম্বন্ধ আর বের করতে বলেছে, যে সম্বন্ধটা সসম হবে না, প্রতিসম হবে না এবং সংক্রমকও হবে না। 2 নম্বর অঙ্ক। তাহলে এ সেটের ওপর একটা সম্বন্ধ আর আমাদের বের করতে বলেছে, যে সম্বন্ধটা কি হবে, সংক্রমক নয়, সসম হবে না। ঠিক আছে, সসম নয়, আর কি নয়, প্রতিসম নয়, প্রতিসম সেটাও হবে না, আর কি হবে, সংক্রমক সেটাও হবে না, সংক্রমক সেটাও হবে না। ঠিক আছে, তাহলে সসমও হবে না, প্রতিসমও হবে না, সংক্রমকও হবে না, এরকম একটা সম্বন্ধ আমাদের আর, এটা কিন্তু আমাদের বের করতে হবে এ সেটের ওপর। তো এ সেটের ওপর আর বের করতে গেলে এ ক্রস এ থেকে এলিমেন্টগুলো আসে, এ ক্রস এ, তাই না? এ ক্রস এ সেটের এলিমেন্টগুলো কি, এ কমা এক্স কমা ওয়াই, এই টাইপের এলিমেন্ট, যেখানে এক্স এবং ওয়াই এ থেকে আসবে, এটাই তো এর সাবসেট। এই কার্তেশীয় প্রোডাক্ট, এ সেটের যে কার্তেশীয় প্রোডাক্ট পাবো, সেই কার্তেশীয় প্রোডাক্টের সাবসেট নিলেই আমরা কিন্তু সম্বন্ধ পেয়ে যাব। তো আমাদের সম্বন্ধটা সসম হবে না। তাহলে আমরা আর সম্বন্ধটাকে যদি এরকম নিই, আর সম্বন্ধ ইকুয়াল টু, দেখো এ আর বি, এ বি নিলাম একটা এলিমেন্ট, আর একটা এলিমেন্ট নিলাম বি কমা সি, আর একটা এলিমেন্ট নিলাম সি কমা এ। ঠিক আছে, এই 3টা এলিমেন্ট নিয়ে আমরা চিন্তা করছি। 3টা এলিমেন্ট নিয়ে চিন্তা করলে দেখো আমাদের সসম হওয়ার শর্ত কি, যেহেতু এ কমা এ এই সেটের মধ্যে নেই, আর এর মধ্যে নেই, বি কমা বি আর এর মধ্যে নেই, সি কমা সি আর এর মধ্যে নেই। ঠিক আছে, এরা ডাজ নট বিলংস টু আর। তাহলে এ কমা এ থাকলে সসম হবে, বি কমা বি, সি কমা সি, অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটো পদ যদি সমান হয় তবেই তো সসম হয়। তাহলে যেহেতু এরা নেই আর এর মধ্যে, তাহলে আর কিন্তু সসম হলো না, অতএব আর সসম নয়, সসম সম্বন্ধ নয়। তাহলে সসম নয়, এবার প্রতিসম হচ্ছে কিনা দেখি। আবার আমরা দেখতে পাচ্ছি এ কমা বি আর এর মধ্যে আছে, কিন্তু কিন্তু বি কমা এ আর এর মধ্যে নেই। দেখো এ কমা বি আছে, বি কমা এ নেই, অর্থাৎ এটা উল্টে যাচ্ছে, এ কমা বি, বি কমা এ যদি না থাকে তাহলে তো এটা প্রতিসম হবে না। তার মানে আমরা বুঝলাম এটা প্রতিসম নয়, তাহলে আর প্রতিসম নয়, প্রতিসম নয়। ক্লিয়ার? এবার সংক্রমক হচ্ছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই সম্বন্ধের মধ্যে বি কমা সি আছে, আর এর মধ্যে আছে, এবং কি আছে, সি কমা এ আর এর মধ্যে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এর মধ্যে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি যে বি কমা এ আর এর মধ্যে কিন্তু নেই। দেখো সংক্রমক হওয়ার শর্ত কি, বি রিলেটেড টু সি এবং সি রিলেটেড টু এ। তাহলে সিকে বাদ দিয়ে বি কমা এ রিলেটেড হতে হবে। তাহলে বি রিলেটেড টু সি, সি রিলেটেড টু এ, তাহলে কমন পয়েন্টকে সি, সিটাকে বাদ দিয়ে বি রিলেটেড টু এ যদি হয় তাহলে সংক্রমক হবে। তাহলে এইটা যেহেতু নেই, বি কমা এ এই সেটের মধ্যে কিন্তু নেই, আর সেটের মধ্যে নেই, তাহলে আর কিন্তু সংক্রমক নয়, অতএব আর সংক্রমক হলো না, সংক্রমক নয়।
তাহলে সম্বন্ধটা সমক্রমাঙ্ক কিন্তু হলো না। ঠিক আছে, নেক্সট তোমরা দেখো বি এর 1 নম্বর অঙ্কটা। তো বি এর 1 নম্বর অঙ্ক বলছে যে একটা ট্রু কস 3 এই ম্যাট্রিক্স বানাতে হবে। ট্রু কস 3 ম্যাট্রিক্স তোমাকে তৈরি করতে হবে, যাতে করে আমাদের একটা সূত্র দেওয়া আছে এ আই জে, পদগুলো কী হবে এ আই জে হাফ ইন্টু ফর্মুলা দেওয়া আছে আই মাইনাস 2j তার আবার হোল স্কোয়ার। এই ফর্মুলা অনুসারে আমাদের একটা ম্যাট্রিক্স বানাতে হবে, যে ম্যাট্রিক্সটা 2 cos 3 অর্থাৎ দুটো রো 3টে কলাম থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা ম্যাট্রিক্সের পদগুলো কীরকম হয়। ম্যাট্রিক্সের পদ হয় এই টাইপের A11 A12 A13, তারপরে হবে A21 A22 A23। তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে A11 পদ জানতে হবে, A12 পদ, এই পদগুলো আমরা বের করব। তাহলে পদগুলো বের করার জন্য ক্যালকুলেশন করে দিচ্ছি। A11 অর্থাৎ আই এর জায়গায় 1 বসাবো, জে এর জায়গায় 1 বসাবো এই ফর্মুলায়। তাহলে বসালে হাফ ইন্টু আই এর জায়গায় 1, তাহলে 1 মাইনাস 2 ইন্টু জে এর জায়গায় 1, তাহলে 1 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে আসছে এখান থেকে -1 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1/2, তাহলে 1/2। ঠিক আছে, হলো। নেক্সট হচ্ছে আমাদের A12 এলিমেন্ট, এই এলিমেন্টটা বের করব। তাহলে হাফ ইন্টু এই ফর্মুলার মধ্যে বসালে আই এর জায়গায় 1 জে এর জায়গায় 2 বসাবো, তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি দেখো এখান থেকে আসবে 4, 4 থেকে 1 চলে গেলে -3 এর স্কোয়ার করলে 9/2, তাহলে 9/2। একই রকম A13 আই এর জায়গায় 1 জে এর জায়গায় 3 বসাতে হবে, তাহলে হাফ ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 3 জে এর জায়গায় 3 বসালাম তার হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে দেখো 5 -5 এর স্কোয়ার 25/2, তাহলে 25/2। তাহলে এই প্রথম রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে গেলাম। একই রকম দ্বিতীয় রোয়ের এলিমেন্টগুলো আমি ক্যালকুলেট করছি। A21 তার মানে আই এর জায়গায় 2 জে এর জায়গায় 1 বসাবো, তাহলে হাফ ইন্টু এই ফর্মুলার মধ্যে বসাচ্ছি 2 মাইনাস 2 ইন্টু 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপর A22 ইকুয়াল টু হাফ ইন্টু কি আসবে 2 মাইনাস 2 ইন্টু 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে 4 থেকে 2 চলে গেলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2। তারপরে A23 তাহলে হাফ ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 তার হোল স্কোয়ার। 6 থেকে 2 চলে গেলে 4, তাহলে 4 এর স্কোয়ার করলে -4 এর স্কোয়ার করলে 16/2, তাহলে হচ্ছে 8। ক্লিয়ার? তাহলে আমাদের এলিমেন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্স আমরা পেয়ে যাচ্ছি। অতএব A11 A12 A13 A21 A22 A23 এই ম্যাট্রিক্স কি হচ্ছে A11 এর মান হচ্ছে হাফ, A12 এর মান 9/2, তারপরে হচ্ছে A13 এর মান 25/2, তারপরে একটা 0, তারপর 2, তারপরে 8। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মান আমাদের এটাই বের করতে বলেছে। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। বি এর 2 নম্বর অঙ্ক, এই ম্যাট্রিক্স দেওয়া আছে আর a স্কোয়ার ইকুয়াল টু KA - 2I2 এই সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে কে এর মান বের করতে হবে। তো কে এর মান পেতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে A ইন্টু A, তাহলে এই ম্যাট্রিক্স গুণ করলাম,
রো আর কালাম গুণ করতে হয়, তাহলে রো এর সাথে কালাম গুণ করলে 17। দেখো প্রথম গুণটা দেখিয়ে দিচ্ছি, 9 আর 8, 9 8 যোগ করলে 17। একই রকম এই রো আর এই কালাম গুণ করলে 6 মাইনাস 4 তাহলে 2। ঠিক আছে, এইভাবে করে গুণ করতে হয়, তাহলে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার স্কোয়ার ম্যাট্রিক্স এই সম্পর্কের মধ্যে বসালাম স্কোয়ার, কে ইন্টু এ ম্যাট্রিক্স বসালাম 2 ইন্টু I2 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, দ্বিতীয় অর্ডারে বসালাম। এবার কে দিয়ে সবাইকে গুণ হয়ে যাচ্ছে, কে দিয়ে যদি সব এলিমেন্টকে গুণ করো তাহলে 3k 2k 4k -2, 2 দিয়ে সবাইকে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিলাম। এবার দুটো ম্যাট্রিক্সের বিয়োগ, করসপন্ডিং এলিমেন্ট বিয়োগ করলে 3k -2 2k -0, এই রকম করে আমরা ক্যালকুলেট করলাম। এবার এই এলিমেন্ট, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স যেহেতু সমান, এইটা আর এটা সমান, তাহলে করসপন্ডিং এলিমেন্ট সমান, তাহলে দেখো এখানে 4 আর এখানে 4k সমান, তাহলে 4 = 4k, অর্থাৎ k = কত হবে, k = হবে 1। ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম এই যে এই k = 4k = 4, তার মানে k = 1। ক্লিয়ার? নেক্সট সি এর 1 নম্বর অঙ্ক, আমাদের একটা ফাংশন দেওয়া আছে f of x = 5x - a যখন 0 < x < 1। ঠিক আছে, আর দেওয়া আছে 4x³ - 3x যখন 1 < x < 2। তাহলে এই ফাংশন x = 1 বিন্দুতে সন্তত, x = 1 বিন্দুতে সন্তত বলে দিয়েছে ফাংশনটা fx ফাংশন x = 1a সন্তত, এটা বলা আছে। তাহলে আমাদের এর মান বের করতে বলেছে, a = কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এই fx ফাংশন, এই ফাংশনটা 1 বিন্দুতে সন্তত যদি হয় তাহলে এর মান কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো সন্তত হওয়ার শর্ত কি, সন্তত হতে গেলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করছি, লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা লিখতে পারি f of 1 বিন্দুতে যেহেতু, তাহলে 1 - 0, এটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়। এটাকে বের করার নিয়ম হচ্ছে লিমিট x → 1 - মনে পড়ছে আশা করি, f of x। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করলে দেখো 1 এর বাঁ দিক থেকে যদি ফাংশনটাকে টানি তাহলে 1 এর বাঁ দিক থেকে হচ্ছে এই যে এইটা আসবে, তাহলে লিমিট x → 1 - fx এর জায়গায় আমরা এই ফাংশনটাকে নিয়ে আসব, তাহলে 5x - a, তাহলে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 5 - a, তাহলে লিমিটের মান পেয়ে গেলাম, লেফট হ্যান্ড লিমিট। এবার রাইট হ্যান্ড লিমিটের মান বের করি, রাইট হ্যান্ড লিমিট, এটাকে আমরা লিখতে পারি f of 1 + 0, এটাকে আমরা লিখব লিমিট x → 1 f of x। দেখো 1 মানে 1 এর ডান দিক থেকে আসতে হবে, 1 এর ডান দিক থেকে আসতে গেলে দেখো ফাংশনটার ভ্যালু নিতে হবে নিচেরটা, এই যে এটা, তাহলে এই মানটা fx এর জায়গায় বসাবো, তাহলে লিমিট x → 1 তাহলে কি বসছে 4x³ - 3x। এবার আমরা কি করব, x এর জায়গায় 1 বসিয়ে দেব, x এর জায়গায় 1 বসালে 4 × 1³ - 3 × 1, ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1। ঠিক আছে, ফাংশনাল ভ্যালু f of 1, ফাংশনাল ভ্যালু পেতে গেলে কিন্তু আমরা 1 বিন্দুতে, দেখো 1 বিন্দুতে উপরেরটা নিতে হবে, তাহলে 5 × 1 - a, অর্থাৎ 5 - a। এবার দেখো যেহেতু সন্তত x = 1a, fx সন্তত, ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু সমান। এবার লেফট হ্যান্ড লিমিটের মান 5 - a, 5 - a = রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1,
তাহলে এইটুকু থেকেই আমরা পেয়ে যাচ্ছি a এর মান কত 4, ঠিক আছে। তাহলে এটাই আমাদের বের করতে বলেছে। দেখো এর মান 4 পেয়ে গেলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক এগুলো। আচ্ছা স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগ্রাফিতে কিছুটা সমস্যা হচ্ছে, অনেক দিন পর ইউটিউবে ভিডিও করছি, ফলে একটু সমস্যা হচ্ছে। তোমরা ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নাও, দেখছি এরপরে টেকনিক্যাল ফল্টগুলো এড়ানো যাচ্ছে কিনা, ঠিক আছে। আর অঙ্কগুলো তো প্রথম থেকে ইজি আছে, সেগুলো তোমরা চেষ্টা করে নিশ্চয়ই পেরেছো, তবুও আমি সমাধান করে দেওয়ার কথা বলে দিচ্ছি আর কি, ঠিক আছে। চলো দেখি নেক্সট অঙ্ক আবার করি। দেখো সি এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে যে এফ ড্যাস্ট এ এর মানটা হচ্ছে এক্স, এই এফ ফাংশনের এ বিন্দুতে ডেরিভেটিভের মান হচ্ছে এফ ড্যাস্ট এক্স। আমরা এটা জানিও বটে যে এ বিন্দুতে ডেরিভেটিভের মান এফ ড্যাস্ট এক্স, এটা বলে দেওয়ার কথা বলেছে। এবার আমাদের একটা লিমিটের মান বের করতে বলেছে। দেখো বলেছে লিমিট এক্স টেন্স টু এ, আর ফাংশনটা দেওয়া আছে দেখো এক্স এর স্কোয়ার এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ। এই লিমিটের মান বের করে দেখাতে বলেছে আমাদের কত 2a মাইনাস এ স্কোয়ার ইন্টু এফ ড্যাস্ট এ। এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রমাণ করার জন্য আমরা প্রথমেই দেখি, যেহেতু ডেরিভেটিভের মানটা বলা আছে এফ ড্যাস্ট এ, তাহলে এফ ড্যাস্ট এ মানে কি, এফ ড্যাস্ট এর সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ, এটা হচ্ছে সংজ্ঞা, ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে এ বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভ, এ বিন্দুতে ফাংশনের ডেরিভেটিভের সংজ্ঞা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। এটা কিন্তু সংজ্ঞা, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখার দরকার। তাহলে এই সংজ্ঞাটা তো আমাদের জানাই আছে, তাহলে প্রয়োজনে এটাকে ব্যবহার করব। এবার দেখো যে লিমিটের মানটা বের করতে হবে, সেই লিমিটটা কি বলেছে একটু দেখি। তাহলে লিমিট এক্স টেন্স টু এ এক্স এর স্কোয়ার এফ এর স্কোয়ার ইন্টু এফ অফ এ মাইনাস এ স্কোয়ার ইন্টু এফ অফ এক্স বাই এক্স মাইনাস এ, এর মানটা আমরা বের করব। তাহলে যদি বের করি তাহলে কি পাচ্ছি আমরা, লিমিট এক্স টেন্স টু এ, দেখো এখান থেকে আমরা মাইনাস স্কোয়ার, এই জায়গা থেকে স্টার্ট করছি, মাইনাস স্কোয়ার এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, এই টার্মটা একটা বেশি নিলাম, মাইনাস এফ অফ এ বেশি নিলাম। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা প্লাস করতে হবে, সেটা আমরা পরে করছি। তাহলে প্লাস কি করতে হবে, দেখো এখানে কিন্তু মাইনাস মাইনাস প্লাস, তার মানে একটা অ্যাকচুয়ালি মাইনাস মাইনাসে প্লাস এই টার্মটা বেশি নিয়েছে, তাহলে এই টার্মটা বিয়োগ করে দিই, তাহলে মাইনাস এই দেখো এ স্কোয়ার আর এটা গুণ হিসাবে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের এইটা তো ছিলই, তাহলে মাইনাস প্লাস এক্সের স্কোয়ার এফ অফ এ তো ছিলই, আর নিচে যা আছে তাই এক্স মাইনাসে। দেখো তুমি এইটা আর এটা জাস্ট কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, এবার এইটা আর এটা মিলে দেখো এখানে দেওয়াই আছে, ঠিক আছে। এখানে একটা ব্র্যাকেটের গন্ডগোল হয়েছে, ব্যাস ক্লিয়ার। দেখে নাও এইটা আর এটা কিন্তু একই, বুঝতে পেরেছি। এবার দেখো আমি একটা কাজ করি, এটা বাই এটা করব, এটা বাই এটা করব, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ, এ স্কোয়ার তো আছেই, মাইনাস স্কোয়ার থাক, মাইনাস স্কোয়ারকে আমি সামনেও নিয়ে আসতে পারতাম, ঠিক আছে, থাক আপাতত। এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। আবার দেখো এখান থেকে আমি এফ অফ এ কমন নিতে পারি, তাই না। এফ অফ এ যদি কমন নিই আর যদি লিমিটটাকে আলাদা করি, তাহলে প্লাস এফ অফ এ, তাহলে এফ অফ এ কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে থাকছে হচ্ছে এক্স মাইনাস এ, আর লিমিট এক্স টেন্স টু এ তো থাকবেই। আমি বিচ্ছেদ করে দিলাম, এটা বাই এটা, এটা বাই এটা করলাম, জাস্ট এখানে একটা কমন নিলাম। এবার এ স্কোয়ারকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার লিমিট
লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে, এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ, আর থাকছে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ প্লাস লিমিট, এই টার্মটাকে আমরা প্রথমে নিয়েছি এফ অফ এ, লিমিট এক্স টেন্স টু এ, এইটাকে ফ্যাক্টর করলে এক্স প্লাস এ, আর থাকছে এক্স মাইনাস এ, ঠিক আছে, আর নিচে এক্স মাইনাস এ তো থাকলোই। এবার দেখো মাইনাস এ স্কোয়ার, এইটা কিন্তু আমাদের সংজ্ঞা, দেখো সংজ্ঞা থেকে আমরা এটার মান এফ ড্যাশ এ বসাতে পারি, তাহলে এটার মান হচ্ছে এফ ড্যাশ এ প্লাস এখান থেকে এফ অফ এ তো আছেই, আর এখানে এই টার্ম আর এই টার্ম কেটে যাচ্ছে, তাহলে এখানে এক্স প্লাস এ, তার লিমিট এক্স টেন্স টু এ, তাহলে আমি এক্সের জায়গায় এ বসালে কি পাচ্ছি, এ প্লাস এ পাচ্ছি এক্সের জায়গায় এ বসালে। তাহলে দেখো এখান থেকে এ প্লাস এ মানে টু এ, আর এটা তো থাকলো, তাহলে মাইনাস এ স্কোয়ার, তার সাথে সাথে থাকছে হচ্ছে এফ ড্যাশ এ প্লাস টু এ ইন্টু এফ অফ এ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, অলরেডি প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? সি এর 3 নম্বর অঙ্কটা ইন্টিগ্রেশন, খুবই সহজ, এটা সবাই পারবে আশা করি। ইন্টিগ্রেশন এক্স এর স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স এর স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এর মান বের করতে বলেছে। তাহলে এই ইন্টিগ্রেশনের মান আমরা বের করব। তাহলে দেখো এখানে আমি একটা কাজ করছি, ইন্টিগ্রেশন এখানে যেহেতু 1 আছে, একটা 1 যোগ করে দিই, তাহলে 1 প্লাস এক্স এর স্কোয়ার, একটা 1 যোগ করলাম, 1 বিয়োগ করব, তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস 1, আর নিচে যা আছে তাই, পাশে যা আছে তাই, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। এবার দেখো আমি বিচ্ছেদ করব, এটা বাই এটা করব, এটা বাই এটা করব, তাহলে ইন্টিগ্রেশন এটা বাই এটা করলে 1, আর এখান থেকে মাইনাস কমন নিলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার, তাই না, সাইন স্কোয়ার আসছে, তাহলে সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, আর নিচে 1 প্লাস এক্সের স্কোয়ার থাকলো, আর কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এটা থাকলো। এবার যদি আমি গুণ করে ইন্টিগ্রেশন আলাদা করে দিই, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কি আসবে, সাইন স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্সের স্কোয়ার ডিএক্স, এইটার এটা পরস্পর কেটে যাবে, সাইন আর কোসেক, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান ইনভার্স এক্স। হয়ে গেল, খুবই ইজি অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। নেক্সট 5,7 অন্তরালে fx ইকুয়াল টু 4 মাইনাস 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3 অপেক্ষকের ওপর ল্যাগ্রাঞ্জের মধ্যমানের উপপাদ্যটি প্রযোজ্য কিনা যাচাই করতে হবে। তো ল্যাগ্রাঞ্জের মধ্যমানের উপপাদ্যটার কি স্টেটমেন্টটা তোমাদের প্রথম মনে রাখতে হবে, সেই স্টেটমেন্ট মনে রাখার পর সেটা অ্যাপ্লাই করে দেখতে হবে। এ থেকে বি পদ্য বিস্তারে এক্স এর একটি বাস্তব অপেক্ষক এফএক্স যদি হয়, এফএক্স অপেক্ষটা এ থেকে বি বিস্তারের সন্তত এবং এ থেকে বি বিস্তারের ওপেন বিস্তারে যদি অবকলনযোগ্য হয়, তাহলে এ আর বি এর মধ্যে অন্তত এমন একটা এক্স থাকবে যাতে করে, এমন একটা এক্স এর মান সি থাকবে যাতে করে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই এফ অফ বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি হয়, যেখানে এ আর বি এর মাঝখানে সি আছে। এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তাহলে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটার প্রয়োগ হতে হবে দুটো কন্ডিশনে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে এ থেকে বি বদ্ধ বিস্তারে সন্তত হতে হবে, কন্টিনিউয়াস, আর এ থেকে বি বিস্তারে অবকলনযোগ্য হতে হবে। এই দুটো যদি হয় তবেই এইটা প্রযোজ্য হবে।
তাহলে ফাংশনটা হচ্ছে fx equal to 4 minus 6 minus x whole to the power 2 by 3 এর যদি ডেরিভেটিভ নেওয়া যায় তাহলে f dash x equal to 0 minus 6 minus x whole to the power 2 by 3 minus 1 এই minus 1 এর জন্য সামনে একটা আসবে প্লাস ঠিক আছে তাহলে n into x to the power n minus 1 এর ফর্মুলা অনুসারে আসলে এটা অর্থাৎ কি আসলে 2 by 3 6 minus x তার পাওয়ার হচ্ছে minus 1 by 3 তাহলে এটাকে লেখা যায় 2 by 3 পাওয়ার কিউবিক রুট অফ 6 minus x তাহলে দেখো x equal to 6 বিন্দুতে f dash এর অস্তিত্ব নেই f dash এর অস্তিত্ব নেই ঠিক আছে কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের স্টেটমেন্ট কি বলেছে যে a থেকে b অর্থাৎ 5 থেকে 7 অর্থাৎ 5 আর 7 এর মধ্যে সমস্ত জায়গায় অন্তর্কলনযোগ্য হবে কিন্তু আমরা দেখছি 5 আর 7 এর মাঝখানে 6 এমন একটা বিন্দু পাচ্ছি যেটা অন্তর্কলনযোগ্য হচ্ছে না বিস্তারে fx ফাংশনটা সর্বত্র অবকলনযোগ্য নয় যেহেতু অবকলনযোগ্য হচ্ছে না তাহলে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রয়োগ করা যাচ্ছে না অতএব fx এর ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রযোজ্য নয় তাহলে অ্যান্সার হচ্ছে উপপাদ্যটা প্রযোজ্য হচ্ছে না এক্ষেত্রে নেক্সট 5 নম্বর অঙ্ক y equal to a e to the power 2x plus b to the power minus x plus x এখানে একটা গন্ডগোল আছে a আর b কে অপনয়ন করে একটা অবকল সমীকরণ গঠন করতে বলা হয়েছে কিন্তু এই ফাংশনটাই ভুল দেওয়া আছে অবকলন সমীকরণ গঠন করা সমস্যা আছে যেহেতু b এর পাওয়ার মাইনাস x আছে b কে এলিমিনেট করা কিন্তু যাবে না ওই জন্য এই অঙ্কটা বাদ থাকে এই অঙ্কটার সমস্যা আছে ঠিক আছে নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে দেখো 6 নম্বর অঙ্ক ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু gx অর্থাৎ fx কে ডেরিভেটিভ করলে gx পাওয়া যায় তাহলে মান বের করতে বলেছে ইন্টিগ্রেশন a টু b fx gx dx এর মান বের করতে হবে তো এর মান আমরা বের করব দেখো কি করে বের করছি যেহেতু আমাদের দেওয়া আছে ডেরিভেটিভ অফ fx ইকুয়াল টু gx তাহলে dx দিয়ে গুণ করলে d অফ fx ইকুয়াল টু gx dx এবার মান বের করতে এই মানটা আমরা ব্যবহার করতে হবে আমাদের ইন্টিগ্রেশন a টু b fx gx dx তো দেখো এই gx dx মানে এখান থেকে d অফ fx বসাতে পারি তাহলে ইন্টিগ্রেশন a টু b f অফ x ইন্টু এটার বদলে আমরা বসাবো এখান থেকে d অফ fx তাহলে এটাকে যদি আমরা z হিসেবে ভাবি তাহলে z dz তাহলে কি হবে ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার
1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এরকম হবে। তাহলে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 এর লিমিটটা বসবে এ টু বি। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1/2 এফ অফ বি হোল টু দি পাওয়ার 2 মাইনাস এফ অফ এ হোল টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে লিমিট বি আর এ বসানো হলো, অ্যান্সার হয়ে গেল। এই কার্তেশীয় সমীকরণ সরলরেখার কার্তেশীয় সমীকরণের আমাদের বের করতে হবে ডিআরএস, দিক অনুপাত। তো এটাকে আমরা কার্তেশীয় সিমেট্রিক আকারে যদি প্রকাশ করি তাহলে হবে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স মাইনাস 1/6 বাই 1/6 ইকুয়াল টু একে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে ওয়াই প্লাস 2/3 বাই 1/3 ইকুয়াল টু একে 2 দিয়ে ভাগ করব, তাহলে জেড মাইনাস 1 বাই 1/2। তাহলে এই যে নিচের যেগুলো এগুলোই হচ্ছে আমাদের ডিআরএস। অতএব সরল রেখার ডিআরএস দিক অনুপাত হচ্ছে 1/6, 1/3, 1/2। যেহেতু ডিআরএস একটা অনুপাত সেহেতু আমরা 3, 2 এবং 6 এর লসাগু 6 দিয়ে আমরা গুণ করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি 1, 2, 3 এই হচ্ছে আমাদের ডিআরএস 6 দিয়ে গুণ করার পর। তাহলে সরল রেখার ডিআরএস এটাই। ঠিক আছে, নেক্সট আমরা করব যে 2 নম্বর অঙ্কটা x minus 2/2 equal to y minus 1/1 equal to z plus 1 by lambda। সরল রেখাটির r dot 2y minus j plus 2k equal to 6 সমতলের সমান্তরাল হলে ল্যামডার মান বের করো। এক্ষেত্রে খুবই সোজা, ল্যামডার মান বের করো, দুটো ডিআরএসকে পরপর গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে পরপর সরল রেখার ডিআরএস এবং সরল রেখার নর্মাল প্লেনের নর্মালের ডিআরএস যদি আমরা পরপর গুণ করে যোগ করি সেক্ষেত্রে 0 পাবো, এটা আমরা জানি। তাহলে দেখো অঙ্কটা স্টার্ট করছি। সরল রেখার ডিআরএস এবং আমাদের অবিলম্বের ডিআরএস। তাহলে দেখো সরল রেখার ডিআরএস আমরা কোশ্চেন থেকে স্পষ্টই বুঝতে পারছি 1, 2 ল্যামডা সরল রেখার ডিআরএস। আর অবিলম্বের ডিআরএসটা কি, যে ভেক্টরটা আছে ডট প্রোডাক্ট দিয়ে সেখান থেকে আসবে 2, -1, 2। ঠিক আছে, এটা সরল রেখার ডিআরএস, এটা অবিলম্বের ডিআরএস। যেহেতু সরল রেখা এবং সমতল পরস্পর সমান্তরাল, এই দুটো যেহেতু পরস্পর সমান্তরাল, ডিআরএসগুলো পরপর গুণ করে যোগ করলে 0 পাবো। তাহলে 2 × 2 প্লাস 1 × -1 প্লাস ল্যামডা × 2 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখান থেকে আসবে হচ্ছে 4 থেকে 1 চলে গেলে 3, 3 এই দিকে আসলো, তাহলে 2 ল্যামডা ইকুয়াল টু -3। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে -3/2। এটাই হচ্ছে ল্যামডার মান। ঠিক আছে, নেক্সট বলছে ই এর 1 নম্বর অঙ্ক, দুটো ঘটনা E1 এবং E2 যদি পরস্পর স্বাধীন হয় তাহলে P অফ E1 দেওয়া আছে 0.35 এবং প্রবাবিলিটি অফ E1 ইউনিয়ন E2 দেওয়া আছে 0.60। তবে প্রবাবিলিটি অফ E2 এর মান নির্ণয় করতে বলেছে। তো এটা খুব ইজি অঙ্ক, কিছুদিন আগেই আমরা করেছিলাম অঙ্ক। তো দেখো অঙ্কটার সলিউশন কি হচ্ছে। ই এর 1 নম্বর দেওয়া আছে, আমরা জানি P অফ E1 ইউনিয়ন E2 ইকুয়াল টু লিখা যায় প্রবাবিলিটি অফ E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 প্লাস প্রবাবিলিটি অফ মাইনাস প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমাদের সূত্র।
এবার দেখো কি কি মান দেওয়া আছে। তার আগে ডান পাশে দেখো পি অফ E1 প্লাস পি অফ E2 মাইনাস আমাদের এখানে লেখা যায় যেহেতু E1 এবং E2 স্বাধীন, তাহলে এই ইনটু থেকে আমরা ভেঙে দিতে পারি পি অফ E1 ইন্টু পি অফ E2। যেহেতু E1 এবং E2 পরস্পর স্বাধীন, ওই কারণে আমরা প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2 মানে হচ্ছে ইন্টু আকারে ভেঙে দেওয়া যায়, স্বাধীন বলে ইন্টু আকারে ভেঙে দেওয়া গেল। ঠিক আছে, এবার দেখো সব কিছুর মান বসাতে পারি। এটার মান দেওয়া আছে আমাদের 0.60 ইকুয়াল টু পি অফ E1 এর মান দেওয়া আছে 0.35 প্লাস পি অফ E2 যদি কমন নিই তাহলে পি অফ E2 কমন নিলে এখানে থাকছে 1 মাইনাস পি অফ E1। ঠিক আছে, এটা এই দিকে গিয়ে হয়ে যাবে 0.25 ইকুয়াল টু পি অফ E2 ইন্টু 1 মাইনাস পি অফ E1 মানে হচ্ছে 0.35। তাহলে পি অফ E2 ইন্টু 1 থেকে যদি বাদ দিই তাহলে আসবে আমাদের কত আসবে 65। ঠিক আছে, এটা আসবে। এটা দিয়ে যদি ভাগ করি তাহলে পি অফ E2 এর মান পাচ্ছি এটা বাই এটা, তাহলে 0.25 বাই 0.65 কাটাকাটি করলে আসবে 5 5 25 5 13 65। এটাই হচ্ছে পি অফ E2 এর মান। ঠিক আছে, নেক্সট অঙ্কটা বলেছে আমাদের এর 2 নম্বর অঙ্ক, প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু 1/8, প্রবাবিলিটি অফ B ইকুয়াল টু 1/8, আর দেওয়া আছে প্রবাবিলিটি অফ A বাই B ইকুয়াল টু 1/4। তাহলে A আর B ঘটনা দুটো স্বাধীন কিনা পরীক্ষা করতে হবে। তাহলে স্বাধীন হবে কি হবে না সেটা বুঝতে গেলে আমরা একটা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B হলেই স্বাধীন হবে, নচেত হবে না। আসো দেখা যাক অঙ্কটা কিভাবে করি। দেখো আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ A বাই B এর মান। তো প্রবাবিলিটি অফ A বাই B মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বাই প্রবাবিলিটি অফ B। এটা কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা, এটা আমরা জানি। প্রবাবিলিটি অফ A বাই B ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বাই প্রবাবিলিটি অফ B। এখন এই মানটা আমরা জানি, এই মানটাও জানি, মান দুটো পরপর গুণ করলে প্রবাবিলিটি অফ A বাই B ইন্টু প্রবাবিলিটি অফ B ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। এই মানটা কত দেওয়া আছে 1/4 আর এই মানটা দেওয়া আছে 1/8। তাহলে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর মানটা কত হচ্ছে, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর মান পাচ্ছি 1 আর নিচে 32, তাহলে 1/32। ঠিক আছে, এবার দেখো আলাদা করে প্রবাবিলিটি যদি আমরা গুণ করি তাহলে মানটা কত পাবো, আবার কত পাচ্ছি, প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B কত হয়, প্রবাবিলিটি অফ A এর মান দেওয়া আছে 1/8, প্রবাবিলিটি অফ B এর মান দেওয়া আছে 1/8, পরপর গুণ করলে 1/64। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই মান আর এই মানটা কিন্তু আলাদা, অর্থাৎ প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B। তাহলে যদি ইকুয়াল হতো তাহলে A আর B ঘটনা দুটো স্বাধীন হতো, যেহেতু ইকুয়াল নয় তাহলে এরা কিন্তু স্বাধীন নয়। যেহেতু এরা ইকুয়াল নয়, প্রবাবিলিটি অফ A
ইন্টারসেকশন বি এর মান পেলাম আমরা 1/32 আর এই দিকের মান পেলাম 1/64। যেহেতু ইকুয়াল নয় সেহেতু এ এবং বি পরস্পর স্বাধীন নয়, পরস্পর স্বাধীন নয়। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট 2 এর 1 নম্বর অঙ্ক বলছে সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড, জেডের ওপর আর একটা সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, আর ইকুয়াল টু সেট অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেড, জেড মানে ইন্টিজার, এবং এক্স মাইনাস ওয়াই যুগ্ম অপেক্ষক যদি হয়, যুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে দেখাতে হবে জেড সেটের ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ। তো আর যদি সমতুল্যতা সম্বন্ধ হতে হয় সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে আর একটা সসম সম্বন্ধ, আর একটা প্রতিসম সম্বন্ধ এবং আর একটা সংক্রমক সম্বন্ধ। এই তিনটা যদি দেখাতে পারি, অর্থাৎ সসম, আর কে প্রতিসম এবং আর কে সংক্রমক, এই তিনটা দেখাতে পারলেই আমাদের সমতুল্যতা প্রমাণ হবে। তাহলে দেখো সমতুল্যতা প্রমাণ করছি আমরা। চলো স্টার্ট করি। এখানে 2 এর 1 নম্বর অঙ্ক, আর নিম্নরূপে সংজ্ঞাত, আর ইকুয়াল টু দেওয়া আছে সেট অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স এবং ওয়াই বিলংস টু জেড, অর্থাৎ এক্স এবং ওয়াই উভয় পূর্ণ সংখ্যা এবং তার সাথে সাথে এক্স মাইনাস ওয়াই এই যে বিয়োগফল এর মান যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা, অর্থাৎ এক্স আর ওয়াই তখনই আর এর মধ্যে থাকবে যদি এক্স এবং ওয়াই উভয়ই পূর্ণ সংখ্যা হয় এবং এক্স মাইনাস ওয়াই এটা যদি যুগ্ম সংখ্যা হয়, অর্থাৎ জোড় যদি হয়। তাহলে এটাকে আমাদের সমতুল্যতা প্রমাণ করার জন্য আর কে কী হতে হবে, সসম হতে হবে, আর কে প্রতিসম হতে হবে এবং আর কে সংক্রমক হতে হবে। তাহলে প্রথমে আমরা প্রমাণ করছি আর সসম হচ্ছে কিনা। আচ্ছা, আমরা জানি সমস্ত এক্স বিলংস টু জেডের জন্য, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যদি এক্স হয়, যে কোনো পূর্ণ সংখ্যা যদি এক্স হয়, এক্সের জন্য একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে এক্স বিলংস টু এক্স হবেই, কার মধ্যে এক্স কমা এক্স আর এর মধ্যে থাকবেই। কেন এক্স কমা এক্স আর এর মধ্যে থাকবে? কারণ দেখো এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, দেখো প্রথম কন্ডিশনটা হোল্ড করছে, তার সাথে আর একটা কন্ডিশন হোল্ড করবে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর মানটাও এক্স, এখানে এক্স মাইনাস এক্স এর মানটা কত হচ্ছে 0, আর 0 মানেই যুগ্ম, তাহলে এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে 0কে যেহেতু আমরা যুগ্ম হিসাবে ভাবতে পারি, তাহলে এক্স মাইনাস এক্স এই যে 0 যুগ্ম সংখ্যা, ফলে এক্স কমা এক্স কিন্তু আর এর মধ্যে আছে। তার মানে আমরা দেখতে পেলাম যে সব এক্স বিলংস টু জেডের জন্য কি হচ্ছে, এক্স কমা এক্স বিলংস টু আর হচ্ছে। তার মানে এটা সসম, অতএব জেডের ওপর আর সম্বন্ধ একটি সসম, তাই না, সসম সম্বন্ধ। তাহলে আমরা সসম প্রমাণ করলাম, আর হচ্ছে একটা সসম সম্বন্ধ যেহেতু এক্স কমা এক্স বিলংস টু আর। এবার আমরা প্রমাণ করব যে প্রতিসম হবে। তাহলে আমরা প্রতিসমর জন্য ধরে নিচ্ছি যে এক্স আর ওয়াই এমন দুটো অখণ্ড সংখ্যা, অর্থাৎ জেড থেকে আসছে, এক্স আর ওয়াই জেড থেকে আসছে, এবং এমন হচ্ছে যে এক্স কমা ওয়াই কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে, এটা আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে। তার মানে কন্ডিশন কি, যেহেতু এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে,
এক্স আর ওয়াই যেহেতু আর এর মধ্যে আছে, তাহলে তো ইমপ্লাই করবে সংখ্যা থেকে এক্স মাইনাস ওয়াই এর মান কি হবে? জোড় হবে, তাই না? যুগ্ম হবে। বুঝতে পারলাম? তাহলে এক্স মাইনাস ওয়াই কী হবে? যুগ্ম হবে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই যদি যুগ্ম হয়, তাহলে এক্স এবং ওয়াই যেহেতু উভয়ই আমাদের পূর্ণ সংখ্যা, সেহেতু ওয়াই মাইনাস এক্স করলে সেটাও কিন্তু যুগ্মই হবে। এক্স মাইনাস ওয়াই যদি যুগ্ম হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স অবশ্যই সেটাও যুগ্ম হবে। ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই যুগ্ম হওয়ার অর্থই হচ্ছে কি হবে? ওয়াই কমা এক্স বিলংস টু আর হচ্ছে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? এক্স ওয়াই যদি আর এর মধ্যে থাকে, তাহলে ওয়াই মাইনাস এক্স আর এর মধ্যে থাকছে। এক্স ওয়াই আর এর মধ্যে থাকলে ওয়াই মাইনাস এক্স আর এর মধ্যে থাকে, তার মানে স্থানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে এটা একটা প্রতিসম সম্বন্ধ। অতএব জেড এর উপর সংগত আর একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? তাহলে প্রতিসম দেখালাম। তাহলে কি দেখালাম? সসম দেখালাম, প্রতিসম দেখালাম। এরপর হচ্ছে ট্রানজিটিভ বা সংক্রমক দেখাতে হবে। তাহলে সংক্রমক দেখাবো। ধরে নিচ্ছি যে এক্স ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর। তাহলে ইমপ্লাই কি করবে? ইমপ্লাই করবে এক্স মাইনাস ওয়াই এর মান যুগ্ম, আর যেহেতু ওয়াই কমা জেড আর এর মধ্যে আছে, তাহলে সেটাও যুগ্ম হবে, এবং ওয়াই মাইনাস জেড এর মান যুগ্মই হবে। ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই যেহেতু যুগ্ম এবং ওয়াই মাইনাস জেড যেহেতু যুগ্ম, তাহলে এদের যোগফলও যুগ্ম হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এটা ওয়াই মাইনাস জেড কী হবে? যুগ্ম হবে। কী করে বললাম? যেহেতু দুটো, এই সংখ্যাটাও যুগ্ম, এই সংখ্যাও যুগ্ম, দুটো যুগ্ম সংখ্যার যোগফল অলওয়েজ যুগ্ম হয়। তাহলে এবার দেখো, ব্র্যাকেট তুলে যদি কাটাকাটি করে, তাহলে ওয়াই এর সাথে ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস জেড এর মানও কিন্তু যুগ্ম হচ্ছে, এর মান যুগ্ম। তাহলে যেহেতু যুগ্ম হচ্ছে, তার মানে আমরা বুঝলাম এক্স কমা জেড বিলংস টু আর। ঠিক আছে? তাহলে দেখো, এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং ওয়াই কমা জেড বিলংস টু আর, এখানে ওয়াইকে বাদ দিলে এক্স কমা জেড বিলংস টু আর হচ্ছে। তার মানে এটাই হচ্ছে সংক্রমক হওয়ার শর্ত। অতএব আর একটি সংক্রমণ সম্বন্ধ। তাহলে দেখো, আর কি হলো? আর প্রথমে হলো সসম, তারপর প্রতিসম, তারপর সংক্রমক, তার মানে সমতুল্য হয়ে গেল। তাহলে অতএব আর একটি সমতুল্যতা সম্বন্ধ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? নেক্সট অঙ্কটা বলছে, দেখো 2 নম্বর অঙ্ক। প্রমাণ করো যে কিউ সেটের, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার, মূল সংখ্যার সেট, কিউ সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া যা সংজ্ঞাত হচ্ছে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস এ বি, এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস এ বি দ্বারা সংজ্ঞাত। যে কোনো এ বি মূলদ সংখ্যার জন্য এটা প্রযোজ্য। তাহলে এই যে তোমার দ্বিপদ প্রক্রিয়া, সেই দ্বিপদ প্রক্রিয়াটা একটি বিনিময়যোগ্য কিংবা সংযোজ্য কোনোটাই নয়, বিনিময়যোগ্য বা সংযোজ্য কোনোটাই নয়। দেখো 2-1 নম্বর অঙ্ক, আমাদের
এ আর বি কিউ এর মধ্যে আছে, অর্থাৎ এ আর বি হচ্ছে মূলদ সংখ্যা, এরকম আমরা একটা সংখ্যা ধরে নিলাম এ আর বি মূলদ সংখ্যা। তাহলে দ্বিপদ প্রক্রিয়া স্টার এমনভাবে সংজ্ঞাত এ স্টার বি মানে এ মাইনাস বি প্লাস এ বি, এটা দেওয়া আছে, এই পর্যন্ত আমাদের দেওয়া আছে। এবার দেখো এ স্টার বি যদি এ মাইনাস বি প্লাস এ বি হয়, তাহলে বি স্টার এ কী হবে? বি স্টার এ হবে এই সংজ্ঞা থেকে এর জায়গায় বি আর বি এর জায়গায় এ ভাবলেই হবে, তাহলে বি মাইনাস এ প্লাস বি এ হবে। এবার দেখো এই ডান পক্ষে এ স্টার বি এর ডান পক্ষে যা আছে আর বি স্টার এর ডান পক্ষে কিন্তু আলাদা কিছু আছে, এইটা আর এটার মান কিন্তু সমান নয়, তাই না? এখানে বলা হয়েছে মান দুটো সমান নয়। যেহেতু মান দুটো সমান নয়, এটা মানে হচ্ছে এ স্টার বি আর এটা মানে হচ্ছে বি স্টার এ, তাহলে এ স্টার বি আর বি স্টার বি এ এই দুটো যেহেতু একই নয়, সমস্ত এ আর বি মূলদ সংখ্যা হলেই এ স্টার বি নট ইকুয়াল টু বি স্টার এ হবে। ওই জন্য যেহেতু বিনিময় করছে না, ওই জন্য দ্বিপদ প্রক্রিয়াটা কিন্তু বিনিময়যোগ্য হলো না, ঠিক আছে? তাহলে এই দ্বিপদ প্রক্রিয়াটা বিনিময়যোগ্য নয়। ক্লিয়ার? নেক্সট, এটা দ্বিপদ প্রক্রিয়াটা সংযোজ্য হবে কিনা সেটা বোঝার জন্য তিনটা এলিমেন্ট ধরতে হবে আমাদের। তিনটা মূলের সংখ্যা এ বি সি আমরা ধরে নিলাম, তিনটা মূলের সংখ্যা। এবার দেখো এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস এ বি সংজ্ঞা থেকে এখানে এ জায়গায় বসলো এই যে এ স্টার বি আর বি এর জায়গায় বসলো আমাদের সি, সেক্ষেত্রে আমাদের এই সংজ্ঞা কি বলছে? এই দুটোর বিয়োগফল আসবে, তাহলে এ স্টার বি মানে হচ্ছে এইটা স্টার সি। এবার সংজ্ঞা থেকে আমরা কি জানি? এইটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি প্লাস এ বি, এই যে এই সংজ্ঞা থেকে আসবে। আমাদের মূল সংজ্ঞা হচ্ছে এটা, এখান থেকে আসবে। তাহলে এই গোটাটাকে আমরা ভাববো এ আর এই সিকে ভাববো বি, তাহলে এ মাইনাস বি প্লাস এ বি হতে হবে, এ মাইনাস বি প্লাস এ বি হতে হবে। তাহলে দেখো এই গোটাটা হচ্ছে এ, তাহলে এখান থেকে এইটুকু এ মাইনাস বি, বি মানে সি, তাহলে এ মাইনাস বি প্লাস এ বি, এ বি এ হচ্ছে এটা, বি মানে এটা। সংজ্ঞা থেকে আমরা পেলাম দ্বিপদের। তাহলে দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, ব্র্যাকেটটা তুলে যদি গুণ করি, তাহলে এরকম পাচ্ছি আমরা। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? এরকম আমরা পেলাম সাজিয়ে লিখলে। এবার একই রকম এ স্টার বি স্টার সি এর মানটা কি? এ স্টার বি স্টার সি মানে এই সংজ্ঞা থেকে পাবো বি আর সি এর বিয়োগফল প্লাস বিসি। দেখো বি আর সি এর বিয়োগফল প্লাস বিসি হলো, তাহলে এটার সংজ্ঞা আমরা বসালাম বি মাইনাস সি প্লাস বিসি বসালাম। এবার এ স্টার এই যে এই গোটাটাকে যদি আমরা বি হিসেবে ভাবি, তাহলে এ মাইনাস বি আসবে, এই গোটাটা বি প্লাস এ ইন্টু বি। এবার এটাকে যদি আমরা ব্র্যাকেট ভেঙে সিম্পলিফাই করি, তাহলে এটা পাবো। এবার 1 আর 2 ভেবে দেখো, 1-এর ডান পাশে এইদিকে এটা আছে, 2-এর ডান পাশে এটা আছে। এই মান আর এই মান কিন্তু একই নয়, আলাদা আছে। এ মাইনাস বি মাইনাস সি এখানে, এ মাইনাস বি প্লাস সি এখানে, তার মানে এটা আলাদা কিন্তু। তার মানে এ স্টার বি স্টার সি এর মান যা, এ স্টার বি স্টার সি এর মান কিন্তু আলাদা। তাহলে যেহেতু আলাদা, তাহলে এটা কিন্তু সংযোজ্য হলো না। সংযোজ্য হতে হলে এটা কিন্তু একই হতে হবে, যেহেতু এটা আলাদা ওই জন্য সংযোজ্য সম্বন্ধ নয়, ঠিক আছে? নেক্সট অঙ্কটা আমাদের বি এর 1 নম্বর অঙ্ক। 3টা সমীকরণ দেওয়া আছে, সেই 3টা সমীকরণের ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে তারপর সমাধান করতে হবে। তো এটা অ্যাডজুগেট ম্যাট্রিক্সের চ্যাপ্টার থেকে এসছে, এটা বোধহয় আমাদের সিলেবাসে নেই, ফলে এটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই, ঠিক আছে? তো আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হলো, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো আবার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা তো আজকে অনেক অঙ্কই করলাম, সেই অঙ্কগুলো দেখো অনেকটা লেন্দি হয়ে গেল প্রায় ভিডিওটা। এটা আপলোড করতে অনেক সময় সমস্যা হয় ইন্টারনেট স্লো থাকার কারণে, ফলে ভিডিওটাকে আর লেন্দি করছি না। তোমরা সমাধান করতে থাকো আর এই সমাধানটা দেখো নেক্সট ভিডিওতে, আর বাকিটা আমরা করব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই থাক, তাহলে তোমরা করতে থাকো, ঠিক আছে? এইভাবে আর তো উপায় নেই, লকডাউনের মধ্যে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক আছে? পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা।